বাহ, বুঝতে স্যার পেরেছি। আমাদের কলেজে হচ্ছে পোয়েম গুলা পড়াইছে, তারপরে হ্যাঁ, আমাদের পোয়েমের কলেজেও পড়াইছে। পড়া লাগে ওগুলা পড়াইছে। স্যার আর আমাদের প্যাসেজ কলেজে গুলো জাস্ট হচ্ছে পড়া রাইম যাচ্ছে, স্কিম এগুলো যারা প্যাসেজ পড়াচ্ছে। পড়া যাচ্ছে না প্রশ্ন। হ্যাঁ, এখন তোমাদের যেহেতু ব্রিফ থাকছে না, শর্ট থাকছে না, এ কারণেই। স্যার আমাদের কলেজে পড়ানো হয়েছে, আমাদের কুইজ এক্সাম নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো নেওয়া হয়েছে জাস্ট কলেজ ভিত্তিক, কিন্তু আসলে পরীক্ষায় কেমন হবে, কিভাবে কি আসবে, এটা সম্পর্কে ধারণা আমাদের এখনো কারোর কাছে ক্লিয়ার না। হ্যাঁ, তো এই জন্য যে আসলে তোমাদের রিডিং স্কিলস আমি কি পড়াবো, সেটা হলো একটা বিষয়। এখন স্যার যেটা পড়াবো। কলেজ থেকে স্যাররা বলছে যে রিডিং স্কিলে তো প্রশ্ন প্যাটার্ন এরকম চেঞ্জ করার মতো কোনো ওয়ে নাই। হ্যাঁ, ওয়ে নাই, আগে তোমার। যেরকম প্যাটার্ন ছিল ওই ওয়েতেই হয়তো বা হবে, এরকমই স্যাররা প্রস্তাবনা করতেছে হ্যাঁ, কিন্তু বিভিন্ন এখন কলেজের, এটাই তো জানেন। কারণ রিডিং হ্যাঁ স্কিলসের যে প্যাটার্নটা এখানে তো আসলে বর্তমান সময়ের মতো কোশ্চেন করার কোনো সুযোগ নেই। এই জন্য এখন কি যে করে আর কিভাবে যে কি হয়, এটাই যেন বিশ্ববিদ্যালয় এখনো ক্লিয়ার করছে না। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার, হুম। স্যার আমাদের কলেজে স্যার আজকে ইনকোর্স এক্সামে একটা সিলেবাস দিছে, তো আপনি যে রিটেন যে স্কিল গুলো পড়াইছেন, যে টপিক গুলা সবগুলাই মানে ইনক্লুড আছে, ওইগুলোর ভিতরে দিয়ে দিচ্ছে স্যার। রাইটিং এর। জি আচ্ছা। স্যার, ওই যে আমাদের কি দা পেট্রিয়ট পোয়েমটা পড়ানো হয়েছে? বলো। ওই যে স্যার দা পেট্রিয়ট একটা পোয়েম আছে না দ্য আমাদের? প্যাট্রিয়ট আমরা পড়েছি মনে হয়, নাকি না পড়ি নাই জি, এখনো? পড়ি নাই মনে হয় না। ম্যাম এটা পড়া ওটা দিয়ে হয়নি। দিই। হ্যাঁ, ওইটা ইনক্লুড করা হয়েছে স্যার, বাট আমরা তো আর পড়ি নাই। হ্যাঁ, এখন ওটা পড়ি নাই। হ্যাঁ, ওটা একটু দেখে নিবা, তো স্যার যাই হোক। আমাদের ইন কোর্সে পোয়েট্রি থেকে দিয়েছে হোম অ্যান্ড হেলেন। হ্যাঁ, আমরা হোমও পড়েছি, হেলেনও পড়েছি নাকি। হুম। জি স্যার স্যার, পরীক্ষা এগুলো যেগুলো পড়ানো আপনি হয়েছে। শীতে দিয়েছেন সেগুলো এরপর শুধু রিডিং করে রাইটিং হবে না স্কিলে আপনি আপাতত? যেগুলো পড়াইছেন 6টা টপিক, 7টা টপিক, ওই 7টাই আছে। আচ্ছা। তো এখন আমি স্যার মানে বিষয়টা যে রিডিং স্কিলটা এখনো শুরু করব না আরও একটু সময় নিব, আমি সেটা নিয়েই আছি। হ্যাঁ, কারণ এটাতে আমি যদি সময় নষ্ট করি মনে হচ্ছে যেন যদি আবার চেঞ্জ করে দেয় বা ইয়া হয়, এই জন্য আমি এটা একটু দেরি করছি। সে তাহলে আমরা পোয়েট্রির বাকি অংশগুলো পড়তে থাকি। না, সেটাই স্যার, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, যে এটা যদি আমরা পোয়েট্রিগুলো পড়ি, কারণ অলরেডি আমাদের রিডিং স্কিলসের পয়েন্টগুলো হয়ে যাবে, কিন্তু কোশ্চেন স্ট্রাকচারটা নিয়ে আমি স্যার, এখনও সন্দিহান। হ্যাঁ, বলো। হুম। একটু দুই একটা ক্লাস হলে তো ভালো হতো স্যার, আর একটু বেসিক আইডিয়া পেতাম। আমাদের তো ইনক্লুড এক্সাম চলে আসছে, একটু ভালো হ্যাঁ, হতো। এখন তোমাকে আমি বেসিক আমরা আইডিয়াটা নিজেরাও কি নষ্ট দিব করতাম। বলো? বেসিক আইডিয়া তো আমারই নাই। যে তোমার কোশ্চেন স্ট্রাকচারটা কি হবে সেটা যদি না পড়েই না জেনেই তোমাকে আমি পড়াই, তো তাহলে বর্তমান অনুসারে পড়াতে হবে, মানে যেটা আগের মতো করে। তাহলে সেই আগেরটা যদি ও, তোমার না আসে পরীক্ষায়, তাহলে তো তোমার ওটা অযথা হলো না। বলো। ও, ঠিক আছে স্যার, আপনি স্যার যেটা ভালো মনে করেন। অবশ্যই আমাদের থেকে তো আপনার এক্সপিরিয়েন্স 100% বেশি স্যার, আপনার কাছে হ্যাঁ, যেটা ভালো হয় ওইটাই স্যার। এখন তোমাদের কলেজের পরীক্ষার সাথে তো যেটা ইন কোর্স বা ইয়াগুলো ওগুলো তো কলেজ তার নিজের মতো করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার জি পড়াটা স্যার, ঠিক হচ্ছে আছে। তোমার ফাইনালের জন্য, তাই না? তো জি, সেই জন্য ভাবলাম আমি আজকে যে আমি তোমাদের রিডিং স্কিলস পড়াবো, তা আসলে আমি কি পড়াবো, কিভাবে, কি আইডিয়া দিব। হ্যাঁ। তাহলে স্যার সিলেবাস পাবলিশ হওয়ার পরেই পড়ান, আর এখন স্যার আমাদের পোয়েম বা ফুল যেগুলো আছে ওগুলা হুম। হুম। শেষ করেন। স্যার আমাদের পোয়েট্রি পড়ান। হ্যাঁ, না সেটাই আমি ভাবছি যে রিডিং স্কিলসটা আরও 1 সপ্তাহ, কারণ নাকি 15 তারিখের পর তোমাদের বই আসার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, 15 তারিখের পর স্যার থেকে। তারপর আবার নির্বাচনের পর তো আবার সরকার চেঞ্জ হবে, তখন আবার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে। না, আশা করি সেটা চেঞ্জ হবে না। শিক্ষা ব্যবস্থার এই জায়গাটা আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, তাও বলা যাচ্ছে না, বাংলাদেশের প্রেক্ষাপটে বলা তো মুশকিল। এটা সব কিছু যদি রাজনৈতিক ইস্যুতে জড়িত থাকে, তাহলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের ধর্মকর্ম সবই চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছো? চিন্তা ভাবনা, জি, ধর্মকর্ম সব চেঞ্জ হয়ে যায়। তাহলে যে দেশে। প্রত্যেক বছর তো তাই হয়, হ্যাঁ, কোনো বললাম। হ্যাঁ, যে দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে মন্দির মসজিদ গির্জার কমিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি বুঝবা বলো? হুম। সেই দেশের হ্যাঁ, অবস্থা খারাপ। সে দেশের অবস্থা কী করে ভালো থাকে যে মন্দির মসজিদ গির্জার কমিটিও তৈরি হয় রাজনৈতিক ইস্যু দিয়ে তৈরি হয়। তাহলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তারাও চেঞ্জ হয়ে যায়। তাহলে ধর্ম আর কোথায় আছে বলো? ধর্ম কোথাও নেই। ওটা একটা সেটাই। মানে জাস্ট একটা আইওয়াশ, তাছাড়া কিচ্ছু না। ওকে, তো স্যার যাই হোক। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হুম। স্যার পোয়েট্রি আপনি যেগুলো শীট দিয়েছিলেন সেগুলো শুধু রিডিং পড়ে গেলে হবে না? এখন আমি হ্যাঁ, তখন রিডিং ছিলাম পড়ে না। যাও, রিডিং পড়ে যাও। কোশ্চেন আনসার এখন পড়ার কোনো দরকার নেই, কারণ আমি তো বললাম তো যে আশা করি 15 তারিখের পর তোমাদের বইগুলো আসতে পারে, আমরা একদম দ্রুত দিয়ে যাওয়ার চেষ্টা করবো সব, ঠিক আছে? স্যার তখন। তাহলে আমি আপাতত হুম। নোট করবো না কোনো? না, নোটের দরকার নেই। নোট তোমাদের এখন করে না করে বারবার পড়ো, এতে ওয়ার্ড স্টক বাড়বে, টপিক সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হবে। ঠিক আছে? এবং ওয়ার্ড স্টক জি বাড়লে স্যার। পারেই তুমি অটোমেটিক পরবর্তীতে পারবা। যখন
কোশ্চেন দিয়ে দিব, তখন মুখস্থ করবা, লিখবা, সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? প্রথম 6 মাস আমি পড়াই আসলে, প্রথম 6 মাস আমি কোনো লিখিত দিই না, কোনো পরীক্ষা টরীক্ষার ব্যাপারে আনি না, কারণ এই সময় দেওয়া মানে অযথাই তোমাদের চাপ দেওয়া, কারণ তোমার কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, ওয়ার্ড স্টক থাকে না লেখার। কিন্তু যখন তুমি 5-6 মাস পড়বা, দেখবা যে একটা আইডিয়া তৈরি হয়ে যায়, ঠিক আছে? কারণ আজ জি থেকে স্যার, প্রথম এই জন্য দিন, শুধুমাত্র আমি হ্যাঁ 2টা লিখেছি, আর কোনো কিছু লিখিনি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নেই, লেখালেখি করলে খারাপ না, যদি পারো লেখালেখি করতে পারো, সেটা সমস্যা না। আর লিখলে না তাতেই মুখস্থ হয়, তো এই জন্য লিখতে চাচ্ছিলাম। আচ্ছা, লিখবা। তো এখন আমরা তাহলে আমরা প্রথমে শুরু করেছিলাম আহ, কি দিয়ে, পোয়েট্রি না প্রোজ, কি দিয়ে শুরু করেছিলাম বলো তো? প্রোজ দিয়ে শুরু করছিলেন, প্রোজ। প্রোজ, তাই তো? হ্যাঁ, তারপরে আমরা পোয়েট্রি পড়েছিলাম, তাহলে আমরা প্রোজ দিয়ে একটা শুরু করি, পরবর্তী যে প্রোজটা আছে সেটা দিয়ে। হ্যাঁ হুম। জি স্যার প্রোজে তো অলরেডি 5টা শেষ, আপনি আর বাকি 3টা একবারে কাভার করে তারপরে না হয় পোয়েট্রিতে আসতেন, ভালো হতো না? না, সেটাই বলছি, প্রোজটা আমরা পড়ে ফেলি, ঠিক আছে? যেহেতু আমরা ওটা প্রথমে শুরু জি করছিলাম, স্যার, জি স্যার, ওটা দূরত্বটা বেড়ে জি গেছে, স্যার। আমরা তাহলে একটু প্রোজে যাই, সেখানে আমরা একটু দেখি বিষয়গুলো কি আছে। আচ্ছা, আমাদের দেখি কি কি আছে পরবর্তী অপশনে। আমরা পোয়েট্রি লিটারি টার্মগুলো তো সব শেষ করেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এদিকে আমরা অফ গ্রেট প্লেস শেষ করেছি, গেটিসবার্গ অ্যাড্রেস শেষ করেছি, লেটার টু লর্ড চেমসফোর্ড শেষ করেছি, তাই তো? জি স্যার। তারপরে দ্য লাঞ্চন শেষ করেছি, দ্য গিফট অফ দ্য মেজাই পড়েছিলাম, জি স্যার। আ ক্যাট ইন দ্য রেন শেষ করেছি। জি স্যার, সেটা শেষ। আচ্ছা, তো এখন আমরা দ্য স্যার, নভেলিস্ট, হ্যাঁ বলো। ওই যে দ্য লেটার লেটার লর্ড চেমসফোর্ড, ওই স্যার, স্যার, লেটার টু লর্ড চার্লস, এটা শেষ হয়নি। শেষ হয়নি। এটা পড়ানো হয়নি? আচ্ছা জি স্যার, না এটা না পড়ানো স্যার। হয়নি। আচ্ছা, তাহলে এটা দিয়ে শুরু ওইটা তো করি। পড়ানো হয়নি। আচ্ছা, এটা তাহলে শুরু করি, আজকে আমরা এটা শেষ করতে পারবো, সমস্যা নেই, ছোট একটা লেটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেটার টু লর্ড চেমসফোর্ড, এটা কার লেখা বলো দেখি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আমরা প্রথমে একটু রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো, রবীন্দ্রনাথের লেখা, তার নোবেল পুরস্কার পাওয়া, তার নাইটহুড পাওয়া, কারণ এগুলো টাইটেলের সাথে রিলেটেড, হ্যাঁ, যে নাইটহুড আসলে কি, কিভাবে তিনি পেলেন, এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তার লাইফ এবং ক্যারিয়ার নিয়ে আমি পড়ছি না, ওটা তোমরা একটু রিডিং দিয়ে নিবা। এই যে নোবেল প্রাইজ এবং পরবর্তীতে নাইটহুড উপাধি এবং শেষে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে টেক্সট, এই সমন্বিতভাবে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন দেশের যেন কবি ছিলেন তিনি? ভারতীয় উপমহাদেশে। হ্যাঁ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন কবি, কারণ ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগেই তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন কত সালে জানো? 1961। 41 স্যার। হ্যাঁ, 1941 সালে, তাই তো? ও জি স্যার, জি স্যার। 1961-তে তিনি মারা গেছেন, এবং 1947-এ হচ্ছে দেশ ভাগ হয়েছে, ভারত বিভক্ত হয়েছে। তার মানে তিনি দেশ ভাগ হওয়ার আগে মারা, অর্থাৎ তিনি একজন বাঙালি কবি, কিন্তু বাংলাদেশি না, বা ভারতীয় বলতে পারি, কিন্তু ভারতীয় উপমহাদেশের ভারত কবি না। উপমহাদেশীয়। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে, কারণ তিনি তখন সবারই ছিলেন। এবং আমরা জানি তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, তাই না? জি স্যার। কিসের জি জন্য? স্যার। জি স্যার। গীতাঞ্জলি নামক, পোয়েট্রি। গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলি কাব্যের জন্য। হ্যাঁ, সংস অফারিং, সেটা নাম Offerings। হচ্ছে সংস অফারিংস, তাই তো?
সং সাফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো, পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগর ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913 because of his profoundly sensitive, fresh and beautiful verses in his collection of songs, নাম হচ্ছে গীতাঞ্জলি, which was published in London in 1912, যেটা তিনি লন্ডনে পাবলিশ করেছিলেন 1912-এ। তো নিশ্চয়ই নোবেল পুরস্কার যিনি পাবেন তার খ্যাতি কি সারা বিশ্বের হয়ে যায় না? তখন থেকে তিনি, তাকে কি বলা হয় যেন, বিশ্বকবি বলা হয় নাকি? বিশ্বকবি। হ্যাঁ, জি স্যার। তিনি একজন শুধু ভারতীয় না, তিনি একজন শুধু বাঙালি কবি না, হি ওয়াজ দ্য ওয়ার্ল্ড পয়েট, হ্যাঁ, পয়েট অফ দ্য ওয়ার্ল্ড। তো তিনি ছিলেন একজন ভারতীয়, এবং যখন তিনি ভারতীয় ছিলেন সেই সময়ে ভারত কার অধীনে ছিল বলো তো? ব্রিটিশ। হ্যাঁ, ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ইংরেজদের ব্রিটিশদের হ্যাঁ, ব্রিটিশদের অধীনে ছিল। আর নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশের অধীনে বলো তো? কোন দেশের অধীনে নোবেল পুরস্কার দেওয়া হয়? সুইডেন নাকি স্যার? সুইডেন, সুইডেন। নরওয়ে। হ্যাঁ, সুইডেন নরওয়ে। না, ওটা একটা আলাদা, কিন্তু সুইডেন। কারণ নোবেল যিনি ছিলেন, আলফ্রেড নোবেল, তিনি কোন দেশের ছিলেন জানো? তিনি একজন সুইডিশ, সুইডেনের নাগরিক। হ্যাঁ, সুইডিশ বিজ্ঞানী। কি ছিলেন? ফিজিসিস্ট ছিলেন, ঠিক আছে তো? হ্যাঁ, দেখো, আলফ্রেড নোবেল, তিনি একজন, কেমিস্ট, ফিজিক্স বলছে, কেমিস্ট ছিলেন। হ্যাঁ, দেখো, আলফ্রেড বার্নার্ড নোবেল ওয়াজ আ সুইডিশ কেমিস্ট, এবং তিনি আবিষ্কার করেছিলেন, হি ইজ নন ফর হিজ ইনভেন্টিং ডেনামাইট। আর এই ডেনামাইট যখন মানুষের কল্যাণ বাদ দিয়ে অকল্যাণে ইউজ করা হলো, তখন তিনি খুবই ব্যথিত হলেন, এবং তিনি সেই ডেনামাইট থেকে যে পাওয়া টাকা সেটা তিনি ব্যয় করতে বললেন কিসের জন্য? যে দেশের কল্যাণে, মানে বিশ্বের কল্যাণে বা মানুষের কল্যাণে যারা কাজ করবে তাদের জন্য। এবং কী বলে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভিং বিকুইথ হিজ ফরচুন টু এস্টাবলিশ দ্য নোবেল প্রাইজেস, ঠিক আছে তো? তো নোবেল প্রাইজ দেওয়ার মাধ্যমে, আর এটা শুরু হয়েছে 1901 সাল থেকে। কত সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়? 1901 সাল। হ্যাঁ, আর যেহেতু এটা সুইডিশ, তাই তো, সুইডেন থেকে দেওয়া হয়, কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর আবার কোন দেশের অধীনে বলো? ব্রিটিশদের অধীনে। তো ব্রিটিশ। হ্যাঁ, তো ব্রিটিশদের একটু আতে ঘা লাগলো, বুঝতে পেরেছো? আতে ঘা লাগা মানে বুঝো? মানে মান সম্মানে লাগা। লাগলো। হ্যাঁ, যে আমাদের একজন এরকম একটা মানুষ রয়েছে যে নোবেল পুরস্কার পাইলো, অথচ তাকে আমরা কোনোভাবেই স্বীকৃতি দিলাম না, আমরা তাকে চিনিও না, জানিও না। তখন তারা করলো কি দেখো, এই যে আফটার ট্যাগরস রিসিভিং দ্য নোবেল প্রাইজ দেয়ার আর সাম প্রেশারস অন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু রিকগনাইজ ট্যাগর। তখন ব্রিটিশ সরকারের উপরেও একটা চাপ আসলো যে কেন আমরা ট্যাগরকে তার এই বিশেষত্বের জন্য স্বীকৃতি দিচ্ছি না। তখন কি করলো, ব্রিটিশদের অধীনে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে অনারারি নাইটহুড। হ্যাঁ, সম্মানজনক একটা পদবি হচ্ছে নাইটহুড। তখন ব্রিটিশরা করলো কি, নাইটহুড উপাধি দিল। আমাদের দেশের একজন কিন্তু নাইটহুড উপাধি পেয়েছেন, জানো সেটাকে? হ্যাঁ, বলতে পারবা? ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে জানো? ডক্টর মোহাম্মদ ইউনূস। না না না, ও তো ব্র্যাকের না, উনি তো হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তাই না? এই যে ফজলে হাসান আবেদ, ঠিক আছে তো? এই যে ফজলে হাসান নামও জানো তো? এই যে দেখছেন, উনাকে দেখছেন? জি স্যার। হ্যাঁ, দেখো, এই যে স্যার নাইটহুড দেওয়া হয়, তাই তো? নাইটহুড, স্যার, দ্য টাইটেল অফ স্যার বা নাইটহুড, কত সালে? 2010 সালে। এই যে, বুঝতে পারছো? তো যাই হোক, তা রবীন্দ্রনাথ ট্যাগরও এই উপাধিটা পেয়েছিলেন, মানে দেওয়া হয়েছিল। তারা কি সরাসরি দিয়েছিল, নাকি আসলে নোবেল পুরস্কার পাওয়াতে তাদের হাতে ঘা লাগার কারণে তারা এই নোবেল পুরস্কারটা নাইটহুড উপাধি দিল, তাই না? দেখো, দ্য ব্রিটিশ হ্যাড দ্য সিস্টেম অফ অনারারি নাইটহুড ফর পিপল হু কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য এম্পায়ার। মানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যারা ব্রিটিশ সাম্রাজ্যের উন্নয়নে
সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউশন করবে তাদেরকে উপাধি দেওয়া হয়। হ্যাঁ, দেখো দ্য ব্রিটিশ ওয়ান্টেড টু রিকগনাইজ ট্যাগর অ্যাজ আ নাইট, অতএব এর অধীনে তারা করলো কি, ব্রিটিশরাও চাইলো যে ট্যাগরকে তাহলে নাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। However, they were worried that he won't accept it, especially because he was already central political figure playing a significant role in stopping the partition of Bengal by Lord Curzon। হ্যাঁ, ওই যে বঙ্গভঙ্গর কথা মনে আছে, 1905 সালে জি স্যার। হয়েছিল বঙ্গভঙ্গ জি নাকি? স্যার। হ্যাঁ, তো ব্রিটিশরা ভাবলো 1911 সালে হ্যাঁ বঙ্গভঙ্গ এটি রদ হয়েছিল। বঙ্গভঙ্গ শুরু হয় 1905-এ, হ্যাঁ বঙ্গভঙ্গ রদ হয় 1911-তে। হ্যাঁ হ্যাঁ রদ হয়। তাহলে 12 ডিসেম্বর। লর্ড কার্জনের অধীনে যে পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিপরীতে রবীন্দ্রনাথ ট্যাগর প্রতিবাদ করেছিলেন। আর এ কারণে ব্রিটিশরা ভাবলো যে রবীন্দ্রনাথ ট্যাগরকে যদি নাইটহুড দেওয়া হয় তিনি হয়তো এটা গ্রহণ করবেন না। কারণ কি, তিনি অলরেডি আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে কি করেছে, প্রতিবাদ করেছে। তো যেহেতু ব্রিটিশরা তার কথা শোনেনি এবং বঙ্গভঙ্গ করাই হয়েছিল, তো এই কারণে ব্রিটিশরা ভাবলো তিনি হয়তো নেবেন না। তারপরও যাই হোক, অ্যাট দ্যাট টাইম লর্ড হার্ডিংস ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড হার্ডিংস। কোন সময়ে, যখন বঙ্গভঙ্গ রদ করা হয় এবং যখন অ্যান্ড হি রিকোয়েস্টেড লর্ড কারমাইকেল, প্রিভিয়াসলি গভর্নর অফ মাদ্রাস। তখন লর্ড হার্ডিং তিনি বঙ্গের, তাই তো এই অংশে ছিলেন, বঙ্গভঙ্গের এই অংশে তিনি আবার কারমাইকেল হচ্ছে কে, প্রিভিয়াসলি গভর্নর অফ মাদ্রাস অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট প্রেসিডেন্ট অফ দ্য এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি হচ্ছে এদিকে মানে ভারতীয় উপমহাদেশের সাহিত্যকর্মের একটা বড় একটা প্রতিষ্ঠান। তা তিনি তার প্রেসিডেন্ট থাকার কারণে লর্ড হার্ডিংস কারমাইকেলকে অনুরোধ করলেন যাতে কি করে, রবীন্দ্রনাথ ট্যাগর যেন এই অনারটা অন্তত গ্রহণ করেন। তো সেই হিসাবে রবীন্দ্রনাথ ট্যাগর অনিচ্ছা সত্ত্বেও নাইটহুড উপাধি গ্রহণ করেন। দেখো, ট্যাগর ফাইনালি অ্যাকসেপ্টেড দ্য নাইটহুড উইথ সাম ডিগ্রি অফ হেজিটেন্স। এই যে হ্যাঁ, মানে দ্বিধা সত্ত্বেও তিনি গ্রহণ করলেন 3 জুন 1915। দ্য ডেথ অফ, দেখো দ্য ডেট অফ বার্থ অফ 5th জর্জ। তৎকালীন রাজা ছিলেন কে, ইংল্যান্ডের রাজা ছিলেন হচ্ছে জর্জ দ্য 5th। পঞ্চম জর্জ। হ্যাঁ, পঞ্চম জর্জ। তো তার জন্মদিনে তিনি এটা গ্রহণ করেছিলেন। However, he returned this award in protest against 1919 জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। কিন্তু তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এটা আবার ফেরত দিয়ে দেন। ঠিক আছে, স্যার অভিষেক মানে কি জন্মদিন? কোনটা? অভিষেক অভিষেক অনুষ্ঠান বলছি, মানে হয় যে অভিষেক তো তখন হচ্ছে, হ্যাঁ অভিষেক তো হচ্ছে তোমার মানে হচ্ছে রাজত্ব পাওয়া, এটাকে অভিষেক বলা হয়। আর জন্মদিন তো হচ্ছে বার্থডে, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যাই হোক, আমরা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে কি হয়েছিল তার একটা ভিডিও দেখবো এখন। ঠিক আছে, আমরা কি ভিডিওটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সবাই দেখছো? স্যার জি ফিল্মটার স্যার। নাম কি? জি স্যার। জি হ্যাঁ। স্যার। এটা হচ্ছে গান্ধী নামের যে সিনেমা আছে, সে সিনেমার একটা অংশ। এই সিনেমা নামে একটা সিনেমা আছে, বুঝতে পারছো? গান্ধীজিকে মহাত্মা গান্ধী নাকি? মহাত্মা গান্ধী। তো জি তার স্যার। নামে একটা সিনেমা আছে, সেই সিনেমার অংশ এখানে দেখানো হয়েছে। তাহলে জালিয়ানওয়ালাবাগ, এখানে একটা ম্যাসাকার হলো, যেহেতু একটা হত্যাকাণ্ড হলো। সে হত্যাকাণ্ড কারা করলো বলো? ব্রিটিশ সৈন্যরা। ব্রিটিশরা। তারপরে দেখো, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, also known রওলাট as আইনের the ভিত্তিতে। Amritsar massacre, took place on 13 April 1919। হ্যাঁ, 1919 সালের 13 এপ্রিল এই ঘটনাটা ঘটে। তা রবীন্দ্রনাথ ট্যাগর নাইট উপাধি পাওয়ার কত বছর পরে ঘটে এটা বলো? 15তে উনি নোবেল নাইটহুড উপাধি পান, আর 19 সালে এটা ঘটে। 4 বছর পর 4 বছর। 4 বছর পর। এরকম একটা জঘন্য ঘটনা, তাই না? দেখো, আ লার্জ বা পিসফুল ক্রাউড, এটা ছিল কি, অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছিল প্রতিবাদে। ঠিক আছে, তো তার এখানে দেখো, ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য জালিয়ানওয়ালাবাগ ইন অমৃতসর, পাঞ্জাব, এটা পাঞ্জাবে অবস্থিত, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য অ্যারেস্ট অফ প্রো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিডার্স। তাহলে
মানে ভারতপন্থী। তো ভারতকে ব্রিটিশদের অধীনতা থেকে স্বাধীন করার জন্য যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের যারা নেতা ছিল তাদেরকে ব্রিটিশরা আটক করেছিল, অ্যারেস্ট করেছিল। তো তারই প্রতিবাদে কি করলো এই ইন্ডিয়ান পিপলেরা এইভাবে প্রতিবাদ করছিল। কিন্তু এই প্রতিবাদের মানে কি বলবো, প্রতিবাদের বিপক্ষে গিয়ে ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেল, সরি ব্রিটিশ ব্রিগেডিয়ার, দেখো, ইন রেসপন্স টু দ্য পাবলিক গ্যাদারিং দ্য ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল আর এইচ ডায়ার, এর নাম হচ্ছে ডায়ার, সারাউন্ডেড দ্য বাগ, দেখো বাগ মানে কি ফিল্ড, একটা ওপেন ফিল্ড, উইথ হিজ সোলজার্স। দেখো এখানে ওই পুরো মাঠটাতে মাত্র একটা এক্সিট রয়েছে, তাই না? এখানে যদি একটু খেয়াল করো তোমরা দেখতে পাবা যে এখানে যখন তারা প্রবেশ করলো, গেট কয়টা এর বলো তো? একশো স্যার। কি ছিল হ্যাঁ দেখো যদি একটু একটাই খেয়াল করো, প্রবেশ পথ হুম, ছিল এই জায়গায় বের মাত্র হওয়ার। একটা গেট ছিল যেখানে ডায়ার প্রবেশ করলো। এই যে যখন এইখান দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, এই গেট দিয়ে প্রবেশ করলো। এই গেট দিয়ে প্রবেশ করার পর দেখো চারিদিকে কিন্তু আটক, মানে মেন গেটটা বন্ধ ছিল, ঠিক আছে? তো মেন গেটটা বন্ধ ছিল আর লোকজন পালাতে চাচ্ছিল, কিন্তু পালানোর কোনো পথ পেয়েছে বলো? হুম, না স্যার না স্যার। এমনকি কুয়াতেও না, নামছে, স্যার। যে এইটা হচ্ছে মেন গেট, তাই না? এই যে এইটা মেন গেটটা না, এটা গলি পথ একটা, আর মেন গেটে কিন্তু দেখো উঠে পালাতে যাচ্ছিল সবাই, তাই না? হ্যাঁ, দেখো একদম সরাসরি গুলি, পাখির মতো গুলি করা। এটা কি কোনো মানব সভ্যতা এমনটা হতে পারে? যেমন কুয়ার ভিতরে লাফ দিয়েও বাঁচার চেষ্টা করেছে। এবং মনে হয় যে কোনো মানুষের হাতে কোনো বন্দুক টন্দুক ছিল এখানে, যারা এখানে আছে আপাতত? না না স্যার। তাহলে নেই স্যার। নিরস্ত্র। তাই তো, এরকম আনআর্মড, দেখো ছোট বাচ্চা সহ আছে, মহিলারা আছে, সেখানে যদি হ্যাঁ গুলি করা যায়, যদি মনে হয় যে না তারা উল্টা গুলি করতেছে, তাহলে কিন্তু যেখানে গুলির মানে তারা একদম নিরপরাধ এবং সাথে হচ্ছে কি নিরস্ত্র, সেই সকল মানুষকে কিভাবে গুলি করা কিছু যায়? নাই এবং এই যে ব্রিটিশ এই সেনাটা কিন্তু একবার তাকে জিজ্ঞাসা করলো যে আমরা কি গুলি করব না তাদেরকে একটা ওয়ার্নিং দিব, যে এইটা, তাই না, যে আমাদের এটা ঠিক হবে না গুলি করা। এই যে এই লোকটা, সে কিন্তু ওয়ার্নিং করেছিল এই লোকটা, কিন্তু এই ডায়ার কিন্তু শোনেনি। বলছে এমনভাবে তাদের পানিশমেন্ট করব যাতে এটা একটা লেসন হয়ে থাকে, তাই তো, একটা উদাহরণ হয়ে থাকে যে ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া তার তো শাস্তি কি হতে পারে। এই জন্য তার দেখো লেসন হয়েছে। এতগুলো মানুষ দাঁড়ায় আছে, আর এই যে চারিদিকে ঘেরা বিভিন্ন বিল্ডিং দিয়ে, আর এরা দাঁড়িয়ে গুলি করতেছে একদম পাখির মতো। হ্যাঁ, স্যার, কি অমানবিক একটা হতে পারে? গ্রে- যদিও এটা একটা সিনেমা, কিন্তু নিশ্চয়ই এটা হ্যাঁ, অমানবিক ছিল। হয়েছে। এবং এখানে কমপক্ষে 1,500 মতো মানুষ কি হয়েছে, ক্যাজুয়ালিটি হয়েছে, মানে আহত হয়েছে, নিহত হয়েছে, সব কিছু মিলে। তাহলে এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয় তাহলে কি মানুষ থাকবে? আর মানুষ বলো, মানুষকে মানুষ না থাকবে? স্যার। মানুষ থাকবে না, তাই না? না স্যার তাহলে দেখো দ্য জালিয়ানওয়ালাবাগ কুড নট, দেখুন কুড অল বি এক্সিস্টেড অন ওয়ান সাইড, কারণ কি অ্যাজ ইটস আদার 3 সাইডস ওয়ার এনক্লোজ বাই বিল্ডিং, আফটার ব্লকিং দ্য এক্সিট উইথ হিজ ট্রুপস, তার সেনাবাহিনী দিয়ে তিনি ওটাকে আটকে দেন। হি অর্ডার্ড দেম টু শুট অ্যাট দ্য ক্রাউড, কন্টিনিউইং টু ফায়ার ইভেন অ্যাজ প্রোটেস্টার্স ট্রাইড টু ফ্লি। হ্যাঁ, মানে পালাতে যাচ্ছে তারপরে তাদের গুলি করা হচ্ছে। দ্য ট্রুপস কেপ্ট অন ফায়ারিং আনটিল দেয়ার অ্যামিনিশন ওয়ার এক্সস্টেড, মানে শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, মানে গুলি শেষ হলো বলেই তারা ফায়ার বন্ধ করেছিল, তাছাড়া হয়তো বা বন্ধ হতো না। এস্টিমেটস অফ দোজ কিল্ড ভ্যারি, দেখো 3,779 থেকে 79 জন হতে পারে, আর প্রায় 1,000 প্লাস পিপল অথবা তারও বেশি ইনজুর্ড হয়েছিল, এবং 192 জন, দেখো 192 ওয়ার সিরিয়াসলি ইনজুর্ড, বিভিন্নভাবে মানুষ আহত হয়েছিল। দেখো রেসপন্স পোলারাইজড, এখন এই হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি হলো, বুঝতে পেরেছো? এই হত্যাকাণ্ড নিয়েও কি কি মানে কি করা হলো, ব্রিটিশ এবং ইন্ডিয়ান পিপলদের মধ্যে দুই ধরনের মতবাদ হলো। এখানে ব্রিটিশরা এটাকে সাপোর্ট করলো, মানে যদিও সব ব্রিটিশ পিপল না, কিন্তু অধিকাংশ ব্রিটিশরা এটাকে সাপোর্ট করে তারা বললো এটা একটা উদাহরণ হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা উদাহরণমূলক শাস্তি দেওয়া হয়েছে, এরপর থেকে ইন্ডিয়ানরা আর ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তাই বলছে দেখো, হ্যাঁ, রেসপন্স ইজ পোলারাইজড বোথ দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান পিপলস। বলছে এমনকি এমিনেন্ট অথর রুয়ার্ড কিপলিং ডিক্লেয়ার্ড অ্যাট দ্য টাইম দ্যাট ডায়ার ডিড হিজ ডিউটি অ্যাজ ই স ইট, হ্যাঁ, যে রুয়ার্ড কিপলিং একজন রাইটার, তিনিও নাকি এটাকে সাপোর্ট করেছেন। তিনি বলছেন কি ডায়ার তার ডিউটি পালন করেছে। এটা কি কোনো ডিউটি হতে পারে বলো? হুম, না স্যার না স্যার। এলোপাতাড়ি মানুষ হত্যা। হত্যাকাণ্ডের মধ্যে পড়ে। তাহলে এরকম
শিক্ষিত মানুষগুলো যদি, সচেতন মানুষগুলো যদি এটাকে সাপোর্ট করে, তাহলে সেখানে সচেতনতা বোধ আর মানুষের মধ্যে আছে বলে মনে করা হয় না। দিস আর তাদের ইনসিডেন্ট প্রকৃতি শকড পরিস্থিতি। রবীন্দ্রনাথ ট্যাগর। এই ঘটনাতে রবীন্দ্রনাথ ট্যাগর খুবই শকড হয়েছিলেন, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটা শকড হয়েছিলেন যে হি রিনাউন্সড হিজ নাইটহুড অ্যান্ড স্টেটেড দ্যাট, এবং এটা মনে করেন যে সাচ ম্যাস মার্ডার্স আর অন ওর্দি অফ গিভিং এনি টাইটেল টু এনিওয়ান। এরকম যারা গণহত্যা করতে পারে তারা কখনো কাউকে কোনো গিফট বা উপহার দেওয়ার যোগ্যতা রাখে না। ঠিক আছে তো? অতএব সে কারণে তিনি কি করলেন, নাইটহুড উপাধিটা ত্যাগ করলেন। কি সবাই বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে একটা লেটার, বুঝতে পারছো? এটা হচ্ছে কি এক ধরনের লেটার, যেটা তিনি দিয়েছিলেন তৎকালীন সময়ের কার কাছে? লর্ড যিনি ছিলেন চেমসফোর্ড, তাই তো? তার নাম ছিল হচ্ছে চেমসফোর্ড। তার কাছে তিনি চিঠি লিখেন। চিঠিটার উদ্দেশ্য ছিল কি, নাইটহুড উপাধি যেটা তাকে দেওয়া হয়েছিল 1915 সালে, সেটাকে প্রত্যাখ্যান করা। রিজেক্ট করা, প্রত্যাখ্যান Reject করা, করে যে দিয়েছে। আমি এই নিতে পারবো না। ঠিক আছে? তা এই হচ্ছে লেটারটুকু, পুরো লেটারটা এইটা। তো আমরা লেটারটা এখন পড়বো। আর এইখানে এই শিটে আমি লেটারটাকে দেখো, এখানে মাত্র কয়টা লাইন আছে জানো? এই লেটারে টোটাল সেন্টেন্স তিনটে আছে হচ্ছে sentence। 9টা সম্ভবত। ঠিক আছে তো? সরি স্যার, আমি 3টে 8টা। সেন্টেন্স করছিলাম। হ্যাঁ বলো। বলছি স্যার, আমি আপনার আগে যে বেছে রেকর্ড ক্লাস থেকে শুধু 3টে সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইসিস ওটা তো করছিলাম। রেকর্ডটা দেওয়া আছে, তোমরা হয়তো বা দেখতে পারো, সমস্যা না। হ্যাঁ, তো এখানে টেক্সট হচ্ছে। সেভাবে আমি মোটামুটি করে দিয়েছি। তো তোমরা, আমি এখন পড়াই দিব। আমি এই ভেঙে ভেঙে পড়াচ্ছি না, তোমরা এটা জাস্ট আমি এখানে টেক্সট থেকে পড়াচ্ছি, তোমাদের শিটটা দিয়ে দিব, তোমরা ওইভাবে পড়ে নেবা। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা একটু পড়া শুরু করি। তাহলে লেটারটা কত সালে লেখা হলো বলো? 1919 1919 সালে। সালে, তাই তো? 31শে মে। 1919 সালে। কার কাছে লেখা হলো? চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের কাছে। তিনি এখানে একজন কি ছিলেন? ভাইসরয় ছিলেন, তো জেনারেল ছিলেন। ওকে, তো এইভাবে তিনি লিখেছেন, ইওর এক্সিলেন্সি। প্রধানত যারা রাজা হয় বা হচ্ছে যারা রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে ডিয়ার টিয়ার আর বলা যায় না, বলা যায় কি ইওর না এক্সিলেন্সি। স্যার, ঠিক আছে তো? এক্সিলেন্সি। তো সেই বলে তিনি সম্বোধন করেছেন ইওর এক্সিলেন্সি, সরাসরি কথা তার। হ্যাঁ, ওসব ভালো আছেন মন্দ আছেন এসব নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে কি, প্রথম সেন্টেন্স এটা আমরা একটু কেটে দেখি। দেখো, দ্য এনরমিটি অফ দ্য মেজার্স, দ্য এনরমিটি অফ দ্য মেজার্স, নাকি যে মানে মেজার্স মানে কি? পদক্ষেপ। পদক্ষেপের যে এনরমিটি, এনরমিটি মানে কি? বিশালতা বা যে পরিমাণ। ঠিক মশা মারতে কামান দাগা, বুঝতে পারছো? তাহলে মশা মারতে যদি কামান নিয়ে আসা হয়, তাহলে সেটা কেমন হয় বলো? কাজের থেকে কি, মানে কি, যেটা কাজ তার থেকে কি আয়োজন, কি বলো, বেশি হয়ে যায়। হয়ে যাওয়া, তাই তো? তো সেটাই তিনি বলছেন যে দ্য এনরমিটি অফ দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার যেটা নিয়েছেন। কোথায়? ইন দ্য পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের যে এনরমিটি, এবং এই পদক্ষেপটা কেন হয়েছিল? ফর কুয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্সেস, স্থানীয় কোনো মানে কিছু বিশৃঙ্খলা। কুয়েলিং মানে কি? দমন করা। কুয়েল মানে কি? দমন করা। দমন করা। ডিস্টারবেন্সেস মানে হচ্ছে বিশৃঙ্খলা। তাহলে স্থানীয় কিছু বিশৃঙ্খলা দমন করার জন্য পাঞ্জাবে সরকার যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের যে বিশালতা, তাই তো, রুষ্টতা, তীব্রতা, হ্যাজ রিভিল টু আওয়ার মাইন্ডস। হ্যাঁ, তাহলে সেই তীব্রতা আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে। রিভিল মানে কি? প্রকাশ করে দেওয়া। কি প্রকাশ করে দিয়েছে? দ্য হেল্পলেসনেস অফ আওয়ার পজিশন, আমাদের অবস্থানের অসহায়ত্ব কে প্রকাশ করে দিয়েছে। কি হিসাবে? অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে ব্রিটিশ নাগরিক হিসাবে আমাদের অবস্থান যে এত অসহায়ত্বে ভরা, তাই তো, সেটাকে প্রকাশ করে দিয়েছে এই ঘটনাটা। যে আমাদের অস্ত্র নেই,
তারপরে আমাদেরকে গুলি করে মারা যায়। কারণ কি, মানুষ পাখি মারতো আগে গুলি করে, পশু পাখি মারতো। তাহলে মানুষ যদি হত্যা করতে পারে, তাহলে মানুষগুলোকে কি মানুষ হিসাবে দেখানো হয়েছে নাকি পশু হিসাবে দেখানো হয়েছে বলো? হুম পশু হ্যাঁ, হিসেবে। পশু হিসেবে দেখানো হয়েছে। অতএব উইথ আ রুড শক, উইথ আ রুড শক মানে কি, তীব্র একটা কঠিন একটা শক দিয়ে, হ্যাঁ, একটা আঘাত দিয়ে এই পদক্ষেপ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ইন্ডিয়াতে ব্রিটিশ নাগরিক হিসাবে আমরা কতখানি অসহায়। ঠিক আছে, যা আমাদের জন্য এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা পশুর ক্ষেত্রেও নেওয়া অনেক সময় অমানবিক হয়ে যায়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। কি শাস্তি লাইনটা যোগ্য বুঝতে পেরেছো হয়েছে। সবাই? জি জি স্যার। স্যার। হ্যাঁ, দেখো ফ্রেশ করে পড়িয়ে দিয়েছি। দ্য enormity of the measures taken by the government in the Punjab for quelling some local disturbances has with rude shock revealed to our minds, আমাদের মনের কাছে প্রকাশ করে দিয়েছে, দ্য হেল্পলেসনেস অফ our position as British subjects in India। ঠিক আছে, এরপর কি বলছে পরবর্তী সেন্টেন্সটা? এই সেন্টেন্সটা আবার কত দূর? এইখানে তার বলছে দ্য ডিসপ্রপোর্শনেট সিভিয়ারিটি অফ দ্য পানিশমেন্ট। দেখো তাহলে এই যে শাস্তি, এই শাস্তির সিভিয়ারিটি বা তীব্রতা কেমন? ডিসপ্রপোর্শনেট মানে কি? অসম। মানে যা অপরাধ তার থেকে শাস্তির তীব্রতা বেশি। 10 টাকা চুরি করার জন্য ফাঁসি দেওয়া, তাই তো? হাত কেটে। তাহলে 10 টাকা চুরি করার জন্য যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কি শাস্তি এবং অপরাধ কি সমান হলো বলো? হুম বেশি হয়ে গেছে অপরাধ অনুযায়ী শাস্তি। অতিরিক্ত হয়ে গেছে। 10 টাকা চুরি করার জন্য যদি কাউকে শাস্তি দেওয়া হয়, তাহলে ঠিক এটাই এমনই হয়েছে যে জাস্ট ব্রিটিশ বিরোধী একটা সভা করার জন্য বা মিটিং করার জন্য আনআর্মড পিপলদেরকে গুলি করে হত্যা করা। তো এটা হচ্ছে কি পানিশমেন্টের একটা ডিসপ্রপোর্শনেট সিভিয়ারিটি, যেটা ইনফ্লিক্ট করা হয়েছে, ইনফ্লিক্টেড আপন দ্য পিপল। তাহলে আমার জনগণের উপরে, হ্যাঁ, যে ধরনের শাস্তি আরোপ করা হয়েছে, সে শাস্তির যে অসম, তাই তো, মানে অসমতা, আসসালামু আলাইকুম। অ্যান্ড দ্য মেথডস অফ ক্যারিং দেম আউট। এবং ওই শাস্তিটা শুধুমাত্র দেওয়া হয়েছে তা নয়, শাস্তিটা যেভাবে দেওয়া হয়েছে, ক্যারি দেম আউট মানে সম্পাদন করা বা প্রদান করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে প্রচন্ড ঘুম পাচ্ছে, তো আমি ক্লাসটা আজকে ছুটি যাচ্ছি, কালকে দেখে নিব ইনশাল্লাহ। সেটা দেখে নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর দ্য মেথডস অফ ক্যারিং দেম আউট। তাহলে দুটা ঘটনা, একটা হচ্ছে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে আর যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে। এর কারণে উই আর কনভিন্সড, আমরা অন্তত এটুকু বুঝতে পেরেছি। কনভিন্স মানে কি বলতো? বুঝতে পারা। হ্যাঁ, বুঝতে পারা, তাই তো? আমরা মোটামুটি কনভিন্সড হয়ে গিয়েছি যে এই শাস্তি এবং শাস্তি দেওয়ার মেথড আর উইদাউট প্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্ট। হ্যাঁ, মানে সভ্য সরকারের ইতিহাসে। সিভিলাইজড গভর্নমেন্ট মানে কি? সভ্য। সভ্য সরকারের ইন দ্য হিস্ট্রি মানে ইতিহাসে, যেটা আনপ্যারালাল। উইদাউট প্যারালাল মানে কি? সুন্দরভাবে সুসজ্জিত নয়। না, প্যারালাল মানে কি? প্যারালাল বলতে কি বোঝায়? অসমতা স্যার। সমান্তরাল বা সমান। উইদাউট যেটা হ্যাঁ, উইদাউট প্যারালাল মানে এরকম ঘটনা ইতিহাসে নাই, এরকম আর কি। মানে এই প্যারালাল কোনো ঘটনা ইতিহাসে ঘটেনি। ব্যারিং সাম কনসপিকিউয়াস এক্সেপশনস। হ্যাঁ, কিছু ব্যারিং মানে কি? ছাড়া, কিছু ব্যতিক্রম ছাড়া। রিসেন্ট অর রিমোট, মানে রিসেন্ট এবং রিমোট মানে কি? সম্প্রতি হোক বা অতীতে হোক, কিছু ব্যতিক্রম ছাড়া যে পরিমাণ শাস্তি আমার জনগণের উপরে দেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, এটা সভ্য সরকারের ইতিহাসে বিরল। উইদাউট প্যারালাল মানে হচ্ছে বিরল, যেটা খুব একটা দেখা যায় না। তারপরেও ব্রিটিশ সরকারের অধীনে, তাহলে ব্রিটিশ সরকার একটা, আমরা মনে করে থাকি কি ব্রিটিশরা হচ্ছে কি শিক্ষা দীক্ষায় উন্নত। এটা অনেক আগে থেকেই তারা শিক্ষা দীক্ষায়, তাই তো, উন্নত হয়ে গেছে। তাহলে সেই সরকারের অধীনে এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটতে পারে, তাই তো, সেটা আমরা বুঝে গেছি, তাই তো, যে এরা এরকমই। কি কথা বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এরপর বলা হচ্ছে কি কনসিডারিং, বিবেচনা করে। হ্যাঁ,
দেন এই কথা বিবেচনা করে দ্যাট সাচ ট্রিটমেন্ট হ্যাজ বিন মিটেড আউট টু আ পপুলেশন। মিটেড আউট মানে আরোপ করা। তাহলে এইরকম একটা শাস্তি এমন এক জনগণকে দেওয়া হয়েছে যারা কেমন ডিজার্মড অ্যান্ড রিসোর্সলেস। হ্যাঁ, তাহলে তারা হচ্ছে কি ডিজার্ম মানে কি নিরস্ত্র, নিরস্ত্র এবং রিসোর্সলেস নিঃস্ব। মানে কি যাদের কোনো সম্পদ নেই, গরিব। তাহলে গরিব নিরস্ত্র মানুষ বা জনগণের উপরে এই যে শাস্তিটা দেওয়া হয়েছে তাদের দ্বারা, বাই আ পাওয়ার, এমন একটা শক্তিশালী দেশের দ্বারা, যে দেশের ক্ষমতা আছে কি হুইচ হ্যাজ দ্য মোস্ট টেরিবলি ইফিসিয়েন্ট অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইভস। হ্যাঁ, যে দেশের ক্ষমতা আছে, হ্যাঁ, এবং তাদের এমন ভয়ানক ইফিসিয়েন্ট অর্গানাইজেশন আছে যারা কি কি করতে পারে, মানব সভ্যতাকেও ধ্বংস করে দিতে পারে। তাহলে এইরকম একটা বিশাল শক্তিশালী রাজ্য বা শক্তিশালী দেশ বা শক্তিশালী অর্গানাইজেশন এমন একটা জনগণকে হত্যা করেছে বা শাস্তি দিয়েছে যাদের কাছে তো অস্ত্রই নেই, তারা তো গরিব, তারা অসহায়। তাহলে এদের সাথে কি যায় বলো? হ্যাঁ, এখন না স্যার। একজন মানুষ 10 টাকা চুরি করেছে বলে প্রেসিডেন্ট এসে যদি তাকে পেটায়, তাহলে কি মানায় সেটা বলো? হুম, না স্যার। তাহলে না। হ্যাঁ, প্রেসিডেন্ট হচ্ছে দেশের একজন প্রধান। সেই প্রধান এসে যদি একজন রিক্সাওয়ালা 10 টাকা বেশি নিয়েছে বলে তাকে যদি চড় দেয়, তাহলে সেটা তো মানানসই হয় না। তাই বলছে যে ব্রিটিশ সরকার এমন জনগণকে এই শাস্তি দিয়েছে যেটা আসলে দেওয়ার মতো না, কারণ এটা তো অসহায়, এটা তো নিরস্ত্র। হ্যাঁ, সুতরাং এই দিক থেকে আমরা এটুকু দাবি করতে পারি, দেখো, উই মাস্ট স্ট্রংলি অ্যাসার্ট দ্যাট ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপেডিয়েন্সি। অতএব এই যে আচরণ, এই যে শাস্তি তারা দিয়েছে, এই যে হত্যাকাণ্ড করেছে, এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক কিসের দাবি করতে পারে না বলো? হ্যাঁ, রাজনৈতিক যথার্থতা বা যুক্তিযুক্ততার দাবি করতে পারে না। হ্যাঁ, এক্সপেডিয়েন্সি মানে দেখো, দেখো এই যে যুক্তিযুক্ততা, হ্যাঁ, মানে কোনোভাবে এটাকে যুক্তি দিয়ে মানানো যায় না যে না এরা ঠিক করেছে। কি এরা কি ঠিক করেছে এই মানুষগুলো হত্যা করে? বলো। না স্যার। ফার লেস মোরাল জাস্টিস, নৈতিক জাস্টিফিকেশন তো দূরের কথা, রাজনৈতিকভাবেও এটাকে সাপোর্ট করা যায় না। ঠিক আছে, কারণ কি তাদের যে শক্তি বা ক্ষমতা আর যাদেরকে সে হত্যা করেছে তাদের শক্তি বা ক্ষমতা এর সাথে যায়। ছুঁচো মেরে হাত গন্ধ বলি না আমরা, বলো? হুম, তো আমরা ঠিক ওরকম হয়ে গেছি, আমরা বাঙালিরা হয়ে গেছি ছুঁচো, আর ব্রিটিশরা হয়ে গেছে এরকম শক্তিশালী সংগঠন, তাই তো, যারা আমাদেরকে পায়ে পিষে মারতে পারে। ব্যাপারটা এরকম ছিল। তো এই সব কিছু বিবেচনা করে রবীন্দ্রনাথ ট্যাগর বলতে যাচ্ছেন যে এই ধরনের হত্যাকাণ্ড নৈতিক, দেখো, মোরাল জাস্টিফিকেশন তো দূরের কথা, রাজনৈতিক যুক্তিযুক্ততাও দাবি করতে পারে না। ঠিক আছে, সুতরাং দেখো, দ্য অ্যাকাউন্টস অফ ইনসাল্টস অ্যান্ড সাফারিং, অতএব এই যে অপমান, এই যে ভোগান্তি, এর যে অ্যাকাউন্ট আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স ইন দ্য পাঞ্জাব। হ্যাঁ, তাহলে পাঞ্জাবে আমাদের ভাইয়েরা যে ধরনের শাস্তি এবং অপমানের মুখোমুখি হয়েছে, সে তার যে বর্ণনা বা বিবরণ সেটা ছড়িয়ে পড়েছে। দেখো, হ্যাভ ট্রিকেলড থ্রু দ্য গ্যাগ সাইলেন্স। হ্যাঁ, ট্রিকেলড থ্রু মানে কি ধীরে ধীরে ছড়িয়ে পড়া, খোঁচা দেওয়া। গ্যাগ ছড়িয়ে সাইলেন্স পড়া। মানে কি নীরবতার, মানে গোপনে গোপনে নীরবে সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে। দেখো, রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় এই ঘটনা পৌঁছে গেছে। এবং এটা শোনার পর দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন, যেটা কি হয়েছে সবার মনে এক ধরনের ইন্ডিগনেশনের অ্যাগনি তৈরি। ইন্ডিগনেশন মানে বুঝো তো, বিদ্বেষ, ঘৃণা, ঘৃণার একটা অ্যাগনি বা জ্বালা তৈরি হয়েছে মানুষের মনে। কোথায়? স্যার, রাউজ ইন দ্য হার্টস অফ ইন্ডিগনেশন পিপল। মানে অপমান হবে না? কোনটা? ইন্ডিগনেশন মানে ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে হচ্ছে বিদ্বেষ বা ঘৃণা। ঠিক আছে তো, তুমি দিতে পারো, অপমানে ধরতে পারো। তাই বলছে যেটা তৈরি হয়েছে কোথায়, মানে এই ঘৃণাটা কাদের তৈরি হয়েছে?
ইন্ডিয়ার সাধারণ মানুষদের। মানুষের। হ্যাঁ, ইন্ডিয়ার মানুষদের মধ্যে। দেখো, রাউজ রাউজ মানে কি সৃষ্টি হওয়া, ইন দ্য হার্টস অফ দ্য পিপল। তাহলে একদিকে পুরো ঘটনাটা ইন্ডিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে, এই পৌঁছানোর পর ইন্ডিয়ার লোকদের হৃদয়ে যে ধরনের অ্যাগনি বা জ্বালা তৈরি হয়েছে, সেটা কি হয়েছে, হ্যাজ বিন ইগনোরড বাই আওয়ার রুলার্স। সেই জ্বালাটা বা সেই অপমানবোধটা বা সেই মানে কি মর্মান্তক যে হৃদয় জ্বালা, সেটা আমাদের রুলারেরা ইগনোর করে যাচ্ছে, তারা কিছু মনেই করছে না। হয়তোবা রুলারেরা কি করছে, পসিবলি কনগ্রাচুলেটিং দেমসেলফ, হয়তোবা আমাদের শাসকেরা কি করছে, নিজেদেরকে বাহবা দিচ্ছে, শুভেচ্ছা। হ্যাঁ, ফর হোয়াট দে ইমাজিন অ্যাজ স্যালিটারি রিলেশনস, হ্যাঁ, যেটাকে তারা একটা স্যালিটারি মানে কি উচিত শিক্ষা। সম্মানজনক, সম্মানজনক। হ্যাঁ, লেসন, তারা এটাকে হয়তোবা মনে করছে, কারণ তারা মনে করছে এটা একটা কি শাস্তি দেওয়া হয়েছে, বলো, দৃষ্টান্ত। দৃষ্টান্তকারী শাস্তি দেওয়া হয়েছে, একটা শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে, এটা বলে তারা হয়তোবা স্যার নিজেদেরকে আমি একটা কথা বলবো। শুভেচ্ছা জানাচ্ছে, সম্ভাষণ দিচ্ছে, হ্যাঁ, তারা নিজেদেরকে বাহবা দিচ্ছে। আর এই কারণেই আমাদের মানুষদের হৃদয়ে যে বিদ্বেষ তৈরি হয়েছে, সেটা তারা খেয়ালই করছে না। হ্যাঁ, এরপর কি বলা হচ্ছে, দিস ক্যালাসনেস, ক্যালাসনেস মানে কি উদাসীনতা। তাহলে এই যে ব্রিটিশ রুলার্সরা হচ্ছে আমাদের প্রতি উদাসীন, আর এই উদাসীনতাটাকে কি করেছে, হ্যাজ বিন প্রেজড। এই উদাসীনতার স্যার আমি প্রশংসা একটা করা কথা হয়। বলবো। বলো। স্যার আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রপারলি প্রতিবাদমূলক ভাবে রচনাটা লেখে, মানে চিঠিটা লেখে নাই। মানে কথাগুলো না কেমন জানি একটা ব্রিটিশ সরকারের প্রতি অনুনয় বিনয় করে একটু তেল দিয়ে দিয়ে কথা বলার মতো লাগতেছে, মানে ওনার কথার ভাষাগুলো। না, এখানে যেহেতু একটা ফর্মাল লেটার হচ্ছে, সেটা তো থাকতেই হবে, তাই না? হ্যাঁ, এখানে যখন তুমি স্যার মানে বাঙালিদেরকে কেমন জানি মানে ব্রিটিশ সাবজেক্ট বলা হচ্ছে, কিন্তু তারা যে প্রপার ইন্ডিয়ান এটা তুলে ধরতেছে না, বা তাদের দুর্বলতাগুলো বলতেছে। মানে কথাগুলো কেমন যেন মনে হচ্ছে যে সে ব্রিটিশদের দাসত্ব করতেছে, এখন সে যেহেতু একজন জমিদার, তাকে বাঙালিরা এত সম্মানের চোখে দেখে, তো সেই হিসাবে সে করতে বাধ্য হচ্ছে, এই টাইপের একটা বিহেভিয়ার ফুটে উঠতেছে লাগতেছে। না, সেটা মনে হতে পারে, কিন্তু আমার তো ভাষাগত দিক থেকে এমনটা মনে হয়নি। এখানে কি তোমার মনে হয়েছে এই জায়গায় জি স্যার, আমার কাছে মনে হচ্ছিল যে উই এই স্ট্রংলি হ্যাঁ। অ্যাসার্ট, হ্যাঁ, উই মাস্ট স্ট্রংলি অ্যাসার্ট দ্যাট ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপেডিয়েন্সি ফার লেস মোরাল ডাক্ট। এই কথার দিকে মনে হয়েছে যে তারা জি সে স্যার, জি কোনো স্যার। রাগ ঢাক করে কথা এই বলছে। মানে এই চারটা সেন্টেন্স আমার কাছে এই টাইপের মনে হইলো যে মানে বাঙালিরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সম্মানের চোখে দেখে, আবার উনি বিশ্বের কাছে এরকম একটা পরিচিত মুখ, তো তার দেশে এরকম একটা মেসাকার হয়েছে, সে প্রতিবাদ জানায় নাই, তাহলে সে দোষের ভাগীদার হয়ে যাবে, এরকম একটা দিক থেকে সে চিঠিটা লিখছে, মানে লিখতে বাধ্য হয়েছে টাইপের। আবার ব্রিটিশদের কাছেও খুব অনুনয় বিনয় করতেছে, এরকম লাগতেছে ওনার কথাগুলা। আচ্ছা, হতে পারে এখানে অনুনয় বিনয়ের কোন কোন জায়গাটা তুমি বুঝলে যে স্যার এই জায়গাটা আমার কাছে অনুনয় বিনয় মনে হয়েছে? স্যার মানে হচ্ছে যেমন বাঙালিরা দুর্বল, তারা হচ্ছে তাদের কিছুই নাই, তাদের উপর এটা করা হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে, আপনারা মানে না করলেও পারতেন, এই টাইপের কথাগুলা লাগতেছে। না, এটা তো তারা তো মেইনলি স্যার এই লেটারটা তো ফর্মাল ভাবে লেখা হয়েছে, এই জন্য বোঝা যায় আর কি যে এরকম ভাবে। এটা তো একটা ফর্মাল লেটার, তাই না? আর formal- একটা দিয়েছে। স্যার এবং এখানে এই যে আর্ম না হলো রিসোর্সলেস, এটা কি মিথ্যা না সত্যি? স্যার সত্যি অবশ্যই। তাহলে এটা এই জায়গায় কি ভাষা ইউজ করতে পারতো সে? উম, না স্যার আমার কাছে এমনিতে মনে হইলো আর কি, তাই বললাম। না, স্যার, তোমাকে আমি কেন মনে হওয়ার তো বলি? যুক্তি দেখাতে হবে ভাষা। ফর্মালি তো ওরকম রাগী বা রাগ হয়ে ভাষা ব্যবহার করতে পারে না, এই জন্য হয়তো বা এরকম ভাবে লিখছে। এখানে হ্যাঁ। তো তোমার কাছে কোন ওয়ার্ডটাই মনে হয়েছে যে স্যার সেই জায়গায় সে অনুনয় বিনয় করছে? সে তো স্ট্রংলি কথাগুলো বলছে, ওপেনলি বলছে। স্যার হয়তো ওই যে মানে ওই যে অতীতের কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া একটু মানে এভাবে বলছে, তো এই জন্য হয়তো আমার মনে হচ্ছে ওর। হ্যাঁ, এটা তো ইতিহাসে বিরল। এ কথা তুমি তুমি হলে কি কি বলতে এই জায়গায়? মানে যেটা সত্য ওইটাই বলছে, এখানে তো অন্য কিছু বলে নাই। হ্যাঁ, যে ইতিহাসে তো এটা তো বিরল যে এরকম ঘটনা ইতিহাসে কখনো ঘটেনি, যে এরকম একটা শক্তিশালী রাষ্ট্র, ব্রিটিশ তো শক্তিশালী সত্য সবাই জানে নাকি? স্যার, এর থেকে অপমান কি হতে পারে স্যার? মানে হ্যাঁ। ভদ্র ভাষায় খুব অপমান করছে। যে ব্রিটিশ খুব তো প্রতিবাদ। এটা কি ফর্মাল ভাবে আর কি প্রতিবাদটা জানানো হয়েছে, মানে কেমন?
না, আমিও ঠিক বুঝলাম না যে তুমি আসলে এই ব্যাপারটা কিভাবে হ্যাঁ নিয়ে আসলা, কোথা থেকে। এই স্যার, জায়গায় এই আমি একটা জায়গায় কথা তুমি বলি। কিভাবে লিখতে পারতো, তুমি একটু বলো দেখি যে স্যার আমি এইভাবে লিখতাম হলে পারে, বলো। স্যার গালি দিচ্ছি। সরাসরি গালি ভাষা ইউজ করতা? মানে মানে একটু একটু slang রাগ word রাগ হয়ে use বলতো, করে দেয়। এরকম ভাবছিল। আর এখানে কি মানে রাগের কথা বলেনি সে? বলছে স্যার, ওই যে স্যার, রিডিউস ইন দ্য হার্ট অফ দ্য আওয়ার পিপল, হ্যাঁ, এখানে মানে সে আর কোন জ্বালা ভাষাটা ইউজ করতো সরাসরি? হ্যাঁ, এখানে তো খোলাখুলি বলেছে সে। হ্যাঁ, যে জায়গায় আরো যদি দেখো এই হ্যাঁ জায়গায় যে মোটামুটি এই জায়গাতে বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপারস এটা থেকে প্রশংসা করা হয়েছে, সেটা তো সেখানে ওপেনলি বলেছেই যে রাজারা আমাদের ব্যাপারটা বুঝতেছে না, যারা শাসক। এমনকি শাসকদের এই উদাসীনতা বিভিন্ন অ্যাংলো ইন্ডিয়ান পেপারসেও প্রশংসা করা হয়েছে, এটাও তো সেখানে তুলে দিল কিনা বলো। হুম। হুম এবং বলছে হুইচ হ্যাভ ইন সাম কেসেস গন টু দ্য ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান অফ আওয়ার সাফারিংস। আচ্ছা, মনে করো এমনটা যদি হতো যে 1971 সাল পর্যন্ত নির্বাচনে যদি বাংলাদেশ জিতে যেত, মানে যদি আওয়ামী লীগ ওই সময় যদি জিততো, মানে জিতে গেছিল, যদি পাকিস্তান তাদের হাতে ক্ষমতা দিয়ে দিত, তাহলে কি বাংলাদেশ সৃষ্টি হতো? জি না স্যার। না স্যার। তাহলে তুমি কি বঙ্গবন্ধুকে দায়ী করবা? বলো। অবশ্যই না স্যার। যে আপনি ক্ষমতা পাননি বলেই তো আন্দোলনটা করেছেন, তা না হলে তো করতেন না। জি না স্যার, এরকম কিছু না স্যার। হ্যাঁ, স্যার উনি তো প্রথম থেকেই বাংলার স্বায়ত্ত শাসন বা স্বাধীনতাই চাইছিলেন। হ্যাঁ, এখন যদি এরকমটা বলো যে স্যার ও ক্ষমতা পায়নি বলেই জনগণকে লাগিয়ে দিয়েছে, ব্যাপারটা এরকম। জি না স্যার। হ্যাঁ, স্যার তাহলে তাহলে কেমন হতো যে সে তার হাতে ক্ষমতা হস্তান্তর স্যার করেনি বলেই তিনি স্যার, এখন জনগণকে দিয়ে লাগাই দিলেন পাকিস্তানের বিরুদ্ধে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যদি ইংরেজদের মানে ইম্পোলাইটনেস কে যদি প্রকাশ করতে গিয়ে নিজেই ইম্পোলাইটের মতো বিহেভ করে, তখন তো স্যার মানে আমরা বাঙালিরই আরো নষ্ট হয়ে যাবো বা খারাপ হিসেবে প্রকাশ হয়ে যাবো। তো উনি তো স্যার উনি রিড ভাষা ব্যবহার করতে পারেন না এখন। হুম, উনি যেহেতু একজন মার্জিত পারসন, তো ওনাকে হ্যাঁ, তো ওই তো সেই বললাম যে শিক্ষিত লোকের তিরস্কার, বুঝতে পেরেছো? শিক্ষিত জি স্যার, লোকের ওই তিরস্কার আর অশিক্ষিত বা অমার্জিত লোকদের গালাগালি, বুঝতে জি পেরেছো? স্যার। তার হ্যাঁ থেকে স্যার, শক্তিশালী হচ্ছে শিক্ষিত লোকের একটা স্যার তিরস্কারই যথেষ্ট। স্যার হুম, 1 কোটি নর্মাল পার্সনে প্রোটেস্ট করলে যে মানে ইংরেজ সরকারের যে আঘাতটা লাগবে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই লেটারের মাধ্যমে কিন্তু আরো অনেক বেশি এটা প্রোটেস্ট দেখিয়েছেন বা ওদেরকে হ্যাঁ, ধিক্কার জানিয়েছেন। ওই তো বললাম যে ভদ্র ভাষায় তিরস্কার করা আর অমার্জিত ভাষায় গালাগালি করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? যাই হোক, ওটা নিয়ে আমরা সবচেয়ে বড় উদাহরণ তো আছে যে তার নাইটহুড উপাধিটাই সে ফেরত দিয়ে দিয়েছে, এটাই। আচ্ছা, ওকে। তো যাই হোক, তাহলে উই হ্যাভ ইন সাম কেসেস গন টু দ্য ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান অফ আওয়ার সাফারিংস। এই যে কথাগুলো বলছে না সে, যে অ্যাংলো ইন্ডিয়ান পেপারসে রুলার্সদেরকে যারা হত্যা করলো তাদের প্রশংসা করা হয়েছে, এবং আমার মানুষেরা যে সাফারিং করেছে সেটাকে নিয়ে তারা মজা করেছে। ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান, হ্যাঁ, মানে ফানেরও তো একটা থাকে, সীমা থাকে, সেটা একদম নিষ্ঠুর পর্যায়ে মানে চলে গেছে, যে আমাদের সাফারিং নিয়ে তারা মজা করেছে পেপারগুলোতে। এবং এই যখন তারা মজা করেছে উইদাউট রিসিভিং দ্য লিস্ট চেক ফ্রম দ্য সেম অথরিটি, এবং যে অথরিটির এটা চেক করা উচিত যে না এরকম ফান করা ঠিক হবে না, তারাও এটাকে চেক করেনি, মানে এটাকে কোনোভাবে প্রতিবাদ করেনি। এবং কি করছে, বরং তারা উল্টা কি করছে, রিলেন্টলেসলি কেয়ারফুল ইন স্মুদারিং এভরি ক্রাই অফ পেইন অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট। বরং সেই সরকার প্রতিনিয়ত চেষ্টা, রিলেন্টলেসলি মানে কি, প্রতিনিয়ত সতর্কতার সহিত চেষ্টা করছে কি করতে, স্মুদারিং এভরি ক্রাই অফ পেইন, আমাদের ব্যথার যন্ত্রণার যে চিৎকার সেটাকে দমন করতে, যাতে আমরা চিৎকার করতে না পারি, আমরা যেন প্রতিবাদ করতে না পারি। অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স। তাহলে সাফারারদেরকে রিপ্রেজেন্ট করে এমন যে সংগঠন আছে, সে সংগঠনগুলো যাতে তাদের বিচার বোধকে প্রকাশ করতে না পারে, সেটাকেও সতর্কতার সহিত দমন করার চেষ্টা করছে ওই অথরিটি। অথচ স্যার, সেই তারা অথরিটির উচিত ছিল কি করা, এর প্রতিবাদ করা, এর বিরুদ্ধে শাস্তি আরোপ করা, এবং যারা পেপার পত্রিকায় আমাদের সাফারিং নিয়ে ফান করছে তাদেরকে অন্তত একটু থামানো।
কিন্তু থামানো তো দূরের কথা, তারা নিজেরাই আমাদেরকে আরো বেশি স্মুদার করছে, তাই তো, দমন করার চেষ্টা করছে। তাহলে নোয়িং দ্যাট, অতএব এই সব কিছু জেনে দেখো, দ্যাট আওয়ার আপিলস হ্যাভ বিন ইন ভেইন, যে আমরা এত বেশি আবেদন করেছি, এত বেশি অনুনয় বিনয় করেছি, যে আমরা সবাই ব্যর্থ হয়েছি। অ্যান্ড দ্যাট দ্য প্যাশন অফ ভেঞ্জেন্স ইন ব্লাইন্ডিং দ্য নোবেলের ভিজন অফ স্টেটম্যানশিপ ইন আওয়ার গভর্নমেন্ট, এবং আমাদের যে সরকার আছে সেই সরকারের যে নোবেলার ভিজন আছে, নোবেলার ভিজন মানে কি, মহৎ যে দর্শন থাকা, মহৎ ইচ্ছা। হ্যাঁ, একটা সরকারের কি থাকবে, দেশ সম্পর্কে একটা মহৎ ভিজন থাকবে না, জি যে স্যার। আমরা এই করব। বরং সেই ভিজনটাই কি কি হয়ে গেছে, ব্লাইন্ড হয়ে গেছে। কিসের মাধ্যমে? দ্য প্যাশন অফ ভেঞ্জেন্স, মানে ভারতীয়দের প্রতি তাদের এত বেশি ঘৃণা, যে ঘৃণার কারণে আমাদের গভর্নমেন্টের যে মহৎ যে দর্শন দৃষ্টিভঙ্গি, সেটাই যেন নষ্ট হয়ে গেছে। অথচ এই সরকার কি করতে পারত, হুইচ কুড সো ইজিলি অ্যাফোর্ড টু বি ম্যাগনানিমাস, অথচ যে সরকার সহজে আমাদের প্রতি সদয় হতে পারত। ম্যাগনানিমাস মানে কি বলো? মহানুভবতা। সদয় ভাব, তাই তো, অ্যাজ বিফিটিং ইটস ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মোরাল ট্রেডিশন। কারণ তার যে শারীরিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা মানে রাজনৈতিক অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা, এটা হচ্ছে তার ফিজিক্যাল স্ট্রেংথ। আর মোরাল ট্রেডিশন কি, তারা দেশের শাসক গোষ্ঠী হিসাবে জনগণের ভালোভাবে দেখভাল করা তো তাদের দায়িত্ব ছিল। তো এগুলো না করে কি করেছে তারা, বরং আমাদের কি করছে, অপমান করছে, আমাদেরকে নিয়ে ফান করছে, এটা করছে। সুতরাং এই সব কিছু বিবেচনায় আমার যেহেতু তেমন কোনো ক্ষমতা নেই, দ্য ভেরি লিস্ট আই ক্যান ডু ফর মাই কান্ট্রিম্যান, অতএব আমি আমার দেশের জনগণের উদ্দেশ্যে যতটুকু করতে পারি তা হলো কি, ইজ টু টেক অল কনসিকুয়েন্স অফ আপন মাই সেলফ। এই ঘটনার যে ফলাফল, তাই তো, বা যে ব্যাপারটা ঘটেছে সে দায়, সেটা আমি আমার উপরে নিয়ে নিতে পারি। ইন গিভিং ভয়েস টু দ্য প্রোটেস্ট অফ মিলিয়ন্স অফ মাই কান্ট্রিম্যান, হ্যাঁ, আমার দেশের লক্ষ লক্ষ যে মানুষ রয়েছে, তারা যে প্রোটেস্ট করছে, সেই প্রোটেস্টে তাদের সাথে কণ্ঠ মেলানো, তাদের সাথে একাত্মতা বোধ করাই আমার এখন দায়িত্ব বলে মনে হচ্ছে। কারণ কি, কারণ আমার জনগণ সারপ্রাইজড ইনটু আ ডাম অ্যাঙ্গুইশ অফ টেরর, কারণ তারা পুরো আতঙ্কে ভয়ে তারা পুরো বোবা হয়ে গেছে। তাই তো, এই বোবা কান্ট্রিম্যানের প্রতিবাদে আমার কণ্ঠস্বর মিলিয়ে তাদের সাথে প্রতিবাদ করাই যেন এখন আমার মোটামুটি কাজ বলে মনে হচ্ছে। কারণ এর থেকে বেশি কিছু আর আমার হয়তোবা করার নেই। কারণ অনেক ক্ষেত্রেই তো প্রতিবাদ সে করে আসছে নাকি, হ্যাঁ, বঙ্গভঙ্গর প্রতিবাদ করেছে, তারপরে কি বঙ্গভঙ্গ কি করেনি ব্রিটিশ, বলো? জি স্যার। হ্যাঁ, এই যে মনে করো বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাইয়ের মতো এত বড় বিপ্লব হয়ে গেল, তা দিয়ে কি আমার দেশের কোনো পরিবর্তন আশা করতে পারছো, বলো? না স্যার, হবে না। তাহলে তারা তুমি নষ্ট কি করবা? হচ্ছে। তাহলে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, যে বিপ্লবের ফলাফল হিসাবে আমরা আশাজনক আশাব্যঞ্জক কিছুই দেখতে পাচ্ছি না। সেই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, সেই দুর্নীতি, সব কিছুই জায়গা মতোই আছে, সবই চলছে। তাহলে আমার কি ক্ষমতা আছে বলো? এই যে বললাম যে যখন আমাদের স্টুডেন্ট বসে বসে সবকিছু দেখা। জুলাই বিপ্লবের সময়, হ্যাঁ, অনেক রকম অনেক বিষয় ঘটেছে, ঠিক আছে, আমি তখনই করেছিলাম, বলেছিলাম যে যখন তোমাদের পড়াচ্ছিলাম ওই আগে যারা ব্যাচে ছিল, যে এর ফলাফল হিসেবে আমরা আসলে কিছু পাবো না অলরেডি। কারণ ওই জায়গায় যখন সবাই চলে যাবে, দেখবো যে তারাও আবার ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবে কিনা বলো? জি এই যে হঠাৎ করে যারা জুলাই এখন তো বিপ্লবে ছিল, তারা গঠন করে ফেললো একটা রাজনৈতিক দল, নাম হয়ে গেল কি, এনসিপি। ঠিক বঙ্গবন্ধু যা করেছিলেন এরাও তো তাই করে ফেললো নাকি? বঙ্গবন্ধু যদি রাজনৈতিক দল গঠন না করতেন, তাহলে তিনি সবার কাছে একটা পূজনীয় ব্যক্তি থাকতেন, যেমন মহাত্মা গান্ধী আছে কিনা বলো? জি স্যার। যখনই এটার একটা রাজনৈতিক জি, দল এবং রাজনৈতিক ক্ষমতা লোভী। তখনই কিন্তু শেষ হয়ে গেল সবকিছু। স্যার, এনসিপি থেকে কি যারা এনসিপি দলে ছিল সব পদত্যাগ করলো না, বলো? হ্যাঁ স্যার, তখন তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত 1970 সাল নির্বাচনে পাকিস্তানিদেরকে হারানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, না তারপরে যে ব্যাপারগুলো ঘটেছে, তারপরে যে রাজনৈতিক মেরুকরণ হয়েছে,
এটাই তো একজনকে ধ্বংস করে দিছিল। যেমন নেলসন তা ম্যান্ডেলা আমাদের করনি? তো সব হ্যাঁ ওই সেম ঘটনাই আবার হয়েছে আর হ্যাঁ, কি। নেলসন ম্যান্ডেলা তিনি করলেন কি, একবার নির্বাচন করার পর তিনি অটোমেটিক বলেন আমি আর নির্বাচনে নাই। তিনি জানতেন, এতটুকু দূরদর্শী মানুষ ছিলেন যে তিনি বুঝতে পারলেন যে রাজনৈতিক মেরুকরণ করা মানে জনগণের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। একদল আমাকে সাপোর্ট করবে, একদল করবে না। তাই নয় কি বলো? জি স্যার। এটা হ্যাঁ কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিতে পারতেন, নিয়ে তিনি আলাদা থেকে ডিরেকশন দিতে পারতেন। তাহলে তিনি কিন্তু সবার কাছে সমান থাকতেন, আওয়ামী লীগ বিএনপি যারা যা যা ছিল। আমি জানি না, আমি হয়তো ভুল কিন্তু স্যার তথ্য আমরা দিতে পারি। বাংলাদেশে হলো ক্ষমতা লোভী, যে একবার ক্ষমতা পেয়েছি তো ক্ষমতা ছাড়বো না। হ্যাঁ, তো যখন এই ঘটনাটা ঘটলো, দেখো মেরুকরণ, এই যে এনসিপির ক্ষেত্রে ঘটনাটা একই ঘটলো, সবাই তারা দল শুরু করে দিল, অমনি রাজনৈতিক ক্ষমতা লোভ সবার খেতে বসে রাখলো, আর সব শেষ হয়ে গেল, সব শেষ। কিছু আছে আর সেই আগের মতো অবস্থানে কিন্তু আমরা নেই ফিরে এসেছি। স্যার। সাধারণ স্টুডেন্ট বললাম আমরা কিছু। হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষমতা নিয়ে যেটা চলছিল, এখন বরং এনসিপি যারা ছিল বা যারা হচ্ছে ওই সময় বিদ্রোহ করেছিল, এখন দেখো সব ধরা পাকড় শুরু হয়ে গেছে। হয়েছে কিনা বলো? হ্যাঁ হুম, জি স্যার, জি স্যার। জেলা ভিত্তিক কমিটি হলো, যারা আন্দোলন করলো তাদের দেখো অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে। শুধু নির্বাচনটা হোক, দেখো কোথায় কি হয়। বুঝতে পেরেছো? তা জি স্যার। ঠিক এরকম আর কি অবস্থা। যা যা হচ্ছে সব গৃহযুদ্ধের মতোই হচ্ছে। হ্যাঁ, যেটা এটা একটা মানে কি সূত্রের মতো কাজ করছে। এটা তো মানে কি বলবো, আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা আগে থেকে এরকমই, যে আমরা বাঙালিরা কোন সূত্রে চলি, আমরা আমাদের নির্দিষ্ট সূত্রের বাইরে বের হতে পারি না। আমরা কখনোই ক্ষমতা ছাড়তে চাই না, আমরা কখনোই সকলের উদ্দেশ্যে সমানভাবে নিজেকে প্রকাশ করতে চাই না। আমরা দলবাজি করি, আমরা ক্ষমতাবাজি করি, আমরা টাকাবাজি করি। এই জন্য আমাদের অবস্থান উন্নতি হওয়ার কোনো সুযোগ আগামী 100-200 বছরেও হবে কিনা আমি অন্তত দেখতে পাচ্ছি না, সম্ভব না। ঠিক আছে? আর স্যার আমাদের দেশে থেকেও খারাপ অবস্থা ফ্রান্সে ছিল, ইতালিতে ছিল, আর এখন হ্যাঁ তারাই উন্নত। হ্যাঁ, সবারই পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন এত সহজ হবে না, কারণ এখানে কমন পিপলদের সমস্যা। ঠিক আছে, সাধারণ জি মানুষের সমস্যা। স্যার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তো যাই হোক, তাই বলছে দেখো, দ্য টাইম হ্যাজ কাম, অতএব সময় এসেছে, হোয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার শেম গ্ল্যারিং, দেখো সময় এসেছে যখন আমাদের সম্মানের ব্যাজগুলো আমাদের লজ্জাকে আরো বেশি উজ্জ্বলভাবে তুলে ধরছে। ইন দেয়ার ইনকংগ্রুয়াস কনটেক্সট অফ হিউমিলিয়েশন, ইনকংগ্রুয়াস মানে অসামঞ্জস্য, তাই তো, কনটেক্সট অফ হিউমিলিয়েশন মানে হিউমিলিয়েশনেরও তো একটা মানে কনটেক্সট থাকে নাকি? কিন্তু আমাদের কার্যক্রম আর আমাদের কার্যক্রমের বিরুদ্ধে দেওয়া আমাদের যে শাস্তি, এটা হচ্ছে ইনকংগ্রুয়াস। কেমন? রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে কি একটা নাইটহুড উপাধি, এটা একটা অনারেবল ব্যাজ, তাই তো? তাহলে রবীন্দ্রনাথ কাদের পক্ষে কথা বলবে? কাদের পক্ষে কথা বলবে? নিশ্চয়ই তার দেশের নাগরিকের পক্ষে কথা বলবে। মনে করো আমি তোমাদের, আমি টিচার, হ্যাঁ, এখন মনে করো যে তোমরা আমাকে খুব ভালোবাসো, এবং মনে করো কোনোভাবে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তিনি আমাকে খুব ভালোবাসেন, ঠিক আছে তো? এখন তোমরা ভাবলা যে না, স্যারের যেহেতু উপদেষ্টাদের সম্পর্ক আছে, তাহলে স্যারকে একটা অনুরোধ যদি করা যায়, তাহলে হয়তো উপদেষ্টার কাছে বললে উপদেষ্টা শুনবে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তোমরা অনুরোধ করলা, আমি উপদেষ্টাকে গিয়ে বললাম, উপদেষ্টা আমার কথা পাত্তাই দিল না, তাহলে আমি তোমাদের কাছে কেমন হলাম বলো? হুম, ছোট হলে। ছোট হলাম না? অপমানিত হলাম না? বলো। তাহলে রবীন্দ্রনাথকে তারা জি নাইট, স্যার। রবীন্দ্রনাথকে তারা নাইটেড উপাধি দিল, তার মানে রবীন্দ্রনাথের কথা তারা শুনবে বলে সেই রকম সম্মানজনক অবস্থা দিয়েছে। অতএব ইন্ডিয়ানদের পক্ষ হয়ে যদি সে ব্রিটিশদের কিছু বলে, তাহলে ব্রিটিশটা শুনবে বলে তিনি মনে করেন। এখন ব্রিটিশে যদি তার কথাও না শুনে, তাহলে হুদাই এই নাইটেড উপাধি দিয়ে লাভ কি বলো? তার এই সম্মান দিয়ে লাভ কি? সেটাই। চেয়ার দিয়ে লাভ কি? মনে করো তোমার বিয়েতে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, যে স্যার আমার বিয়েতে দাওয়াত থাকলো, তো আমি তোমার বাড়িতে গেলাম, গিয়ে তুমি সবাইকে প্রচার করেছো এ আমার টিচার। তুমি আমাকে বাড়িতে পৌঁছানোর পর তুমি আমাকে দেখেও দিচ্ছ না, তুমি আমাকে বসার চেয়ারও দিচ্ছ না, তাহলে কেমন হবে বলো? অপমানটা আমি বেশি হবে না বলো? হ্যাঁ, জি স্যার। কিন্তু তুমি যদি আমাকে টিচার হিসেবে প্রচার করিয়ে না দিতা, তুমি যদি আমাকে প্রচারটা না করাই দিতা, সম্মানজনক কোনো কথা না বলতো, তাহলে আমি এত অপমানিত বোধ করতাম না। বুঝতে পেরেছো? তো ঠিক ব্যবস্থা এরকম। যেমন আমরা শিক্ষাতে যারা আছে, আমরা নাকি ক্যাডার সার্ভিসে কাজ করি, কিন্তু ক্যাডারমূলক কোনো বৈশিষ্ট্য বা সম্মানজনক কোনো পজিশন আমাদেরকে ওইভাবে দেওয়া হয় না। বুঝতে পেরেছো? তাহলে ক্যাডার সার্ভিসের এই শব্দটা ইউজ করার কোনো দরকার আছে বলো তো? না। রাখার দরকার আছে? দরকার নাই তো।
তো এই হচ্ছে আমাদের দেশে সেই মানে বৈষম্য চলবে এবং এর কোনো শেষ হবে না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে শেষ হবে না। আমাদের আগ পর্যন্ত পাবো। তার সিস্টেমটাই এরকম, এই সূত্রটাই এরকম। তাই বলছে যে 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 ব্যাজটা আমাকে সম্মানের জন্য দেওয়া হয়েছিল, সেই ব্যাজ আমার শেমকে, লজ্জাকে আরো বেশি গ্ল্যারিং করে তুলছেন, লোকের চোখ মুখে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই বলছে যে টাইম হ্যাজ কাম। সুতরাং আই ফর মাই পার্ট উইশ টু স্ট্যান্ড। সুতরাং আমি আমার দিক থেকে, ফর মাই পার্ট মানে কি, আমার দিক থেকে আমি ইচ্ছা করি কি করার জন্য, টু স্ট্যান্ড বাই দ্য সাইড অফ দোজ কান্ট্রিম্যান। আমি ওই সকল আমার জনগণের পাশে দাঁড়াতে চাই। কিভাবে? শোর্ন অফ অল স্পেশাল ডিস্টিংশন। ব্রিটিশ সরকার আমাকে যে সম্মান বল, স্পেশাল সকল ডিস্টিংশন সম্মান দিয়েছে, বর্জন সম্মান কর। দিচ্ছে, এগুলোকে ত্যাগ করে, সম্মান মানে কি ত্যাগ করা, এই সব কিছু ত্যাগ করে আমি আমার জনগণের পাশে দাঁড়াতে চাই। যারা, যে জনগণ ফর দেয়ার সো কল্ড ইনসিগনিফিকেন্স, তাদের তথাকথিত, তাই তো, ইনসিগনিফিকেন্স মানে কি বলো? নগণ্য। তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, গুরুত্বহীনতা, তাই তো, বা তাদের কাছে সে গুরুত্বহীন মনে হচ্ছে। তাহলে যে জনগণ মানে তথাকথিত মানে কি, আসলে তারা গুরুত্বহীন মানুষ না, কিন্তু ব্রিটিশরা তাদের গুরুত্বহীন মনে করছে, তাদেরকে নিচু মনে করছে, তাই তো। তাহলে সেই তথাকথিত ইনসিগনিফিকেন্ট মানুষদের পক্ষে আমি দাঁড়াতে চাই, যারা কি, হু আর লায়াবল টু সাফার আর ডিগ্রেডেশন নট ফিট ফর হিউম্যান বিং, যারা মানুষের জন্য উপযুক্ত নয় লাঞ্ছনা এমন ভোগ অপমান সহ্য করতে বাধ্য হচ্ছে। দেখো, নট ফিট ফর হিম, তাহলে মানুষের জন্য যোগ্য নয় এমন শাস্তি বা অপমান যারা সহ্য করতে বাধ্য হচ্ছে, তাদের পক্ষে আমি দাঁড়াতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই, এই সকল এই উপাধি টুপাধি এসব বাদ দিয়ে। ঠিক আছে? তো এই হচ্ছে কারণ, দিজ আর দ্য রিজনস, এই হচ্ছে আমার কারণ, হুইচ হ্যাভ পেইনফুলি এক্সপেলড মি টু আস্ক ইউর এক্সিলেন্সি, যেটা আমাকে খুব কষ্টের সহিত আমাকে বাধ্য করেছে আপনাকে জানাতে বা বলতে, উইথ ডিউ ডেভারেন্স অ্যান্ড রিগ্রেট। হ্যাঁ, বিশেষ সম্মান এবং বিশেষ দুঃখবোধ নিয়েই আমি আপনাকে জানাতে চাচ্ছি যে আমি কি করতে চাই, টু রিলিভ মি অফ মাই টাইটেল অফ নাইটহুড। দয়া করে আমাকে আপনারা যে টাইটেল অফ নাইটহুড দিয়েছিলেন সেটা থেকে আমাকে মুক্ত করেন, যেটা আমি গ্রহণ করেছিলাম, হুইচ আই হ্যাড দ্য অনার টু অ্যাকসেপ্ট ফ্রম হিজ ম্যাজেস্টি দ্য কিং অ্যাট দ্য হ্যান্ডস অফ ইউর প্রেডিসেসর্স। আপনার পূর্বের যিনি ভাইসরয় ছিলেন, তাতে লর্ড ছিলেন, তার হাতে থেকে আমি তৎকালীন রাজা, তাই তো, রাজা যে আমাকে উপাধিটা দিয়েছিলেন সেটা আমি সম্মানের সহিত গ্রহণ করেছিলাম, তাই তো, সম্মানের সহিত গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আমি আর সেটা রাখতে চাই না। তাই বলছে, ফর হুজ নোবেলনেস অফ হার্ট আই স্টিল এন্টারটেন গ্রেট অ্যাডমারেশন। কারণ সেই রাজা যিনি আমাকে যোগ্য মনে করেছিলেন এমন একটা উপাধি দেওয়ার জন্য, তার জন্য আমার যথেষ্ট অ্যাডমারেশন আছে, তার হৃদয়ের মহত্ব, তাই তো, এখনো আমি মনে প্রাণে গ্রহণ করে রাখছি, আজও এখনো আজও আমার গভীর শ্রদ্ধা রয়েছে তার শ্রদ্ধা প্রতি। রয়েছে, এখনো আমি শ্রদ্ধা করছি, কিন্তু আমি আপাতত এই টাইটেল থেকে আমি মুক্তি চাচ্ছি, কারণ এই টাইটেলটা আমাকে অব্যাহত আরো বেশি অপমানিত করছে। এটা আমি যে আমার জনগণের পক্ষে কাজ করতে পারছি না, এটা আমাকে আরো বেশি ছোট করছে, অতএব আমি এটা চাই না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এর মাধ্যম দিয়ে তিনি তার দেশ, তার দেশের জনগণ, সেই সময়ের, তাই তো, অবস্থানের প্রেক্ষিতে তিনি তার যে দায়িত্ববোধটা সেটা তিনি গ্রহণ করলেন, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি দেখো লাইন বাই লাইন আবার ফ্রেজ করে কেটে দিয়েছি, কারণ এখানে সেন্টেন্সগুলো অনেক বড় বড়, তাই না? দেখো, এক একটা সেন্টেন্স কি এক একটা প্যারাগ্রাফের মতো না, হ্যাঁ, এক একটা সেন্টেন্স প্যারাগ্রাফের মতো, অতএব একটু পড়তে কষ্ট লাগতে পারে, কিন্তু ফ্রেজগুলো ধরে ধরে পড়লে খুব একটা কঠিন হবে। তবে ল্যাঙ্গুয়েজগত দিক থেকে রবীন্দ্রনাথকে খুবই কেমন মনে হচ্ছে বলো? স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বা একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, তাই তো, এবং খুবই এক্সপার্ট তখনকার সময় এত সুন্দর লিখেছে, এখন যদি থাকতো তাহলে আরো কত কিছু লিখতে পারতো। হ্যাঁ, খুবই মানে সুন্দর একটা উপস্থাপনা তিনি দেখিয়ে দিয়েছেন। তো যাই হোক, একটা ফর্মাল রাইটিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ তিনি সেটা একটা দেখিয়েছেন, যে একটা প্রতিবাদ ফর্মালি লিখতে হলে কিভাবে লিখতে হবে। হ্যাঁ, এই আচ্ছা, তো সবাই কি বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। বুঝছি স্যার। দুই একবার ভিডিওটা আরেকবার দেখলে রেকর্ডেড, তাহলে আরো ভালো মতো হ্যাঁ, বুঝতে পারবে। তাহলে একটু দেখে নিবা ভালো করে সবাই। হ্যাঁ, তাহলে আগামী দিন আমরা Thank you, আমাদের sir. পরবর্তী যে প্রোজটা আছে, কোনটা? দ্য নভেলিস্ট অ্যাজ এ Novelist of টিচার। the teacher. হ্যাঁ,
নভেলিস্ট কিভাবে টিচারের কাজ করতে পারে, যে একজন নভেলিস্ট একজন টিচার হিসাবে কিভাবে কাজ করতে পারে, বা তাকে আমরা আমাদের টিচার টিচার হিসেবে বলেছে কি এটা সামারিটা মুখস্থ করলেই হবে, দ্য নোবেলিস্ট অ্যাজ আ টিচার। আচ্ছা, তাই করবে কি? সরি বলো। হ্যাঁ, দ্য নোবেলিস্ট অ্যাজ আ টিচার, এটা শুধু সামারি পড়তে বলছে, আর কিছু পড়তে না করছে, বলছে এটা অনেক কঠিন, তোমরা বুঝবে না, এটা শুধু সামারি পড়ে ফেলো। স্যার আমাদের তো অ্যাসাইনমেন্ট দিছে। আমাদেরও বলছে এটা শুধু সামারি পড়তে। কি করবো স্যার স্যার তাহলে আপনি আমরা? বুঝিয়ে দিবেন, আমিও তোমাদের সামারি পড়ে দিব স্যার তাহলে। বুঝিয়ে দিবেন। না না স্যার আপনি আপনাদের বুঝিয়ে দিন। ওরা পড়বে। তাহলে এই কথা বলছো কেন আমার কাছে? হ্যাঁ স্যার, এটা যুক্তিহীন কথা বলছি। Sorry. কলেজের সাথে আপনারা তুলনা স্যার হয়ই না স্যার। তাহলে নভেলিস্ট যে টিচার যদি কঠিন, তাহলে সিলেবাসে দিতে গেল কেন বলো? হ্যাঁ স্যার, সিলেবাস আজকে পড়তে হবে। এত কঠিন কোথায়? এই যে রবীন্দ্রনাথ এটা পড়লাম, এটা খুব কঠিন লাগলো বলো? না, এখন ইজি লাগছে। একটু বড় তো তাই। আগেই তো ভয়ে সব কান্নাকাটি শুরু করে দাও। আর না টিচাররা স্যার, না সেই কষ্টটা ওদের করাতে চায় না, এই জন্য ছেড়ে দেয় যে তোমরা সামাইটা আমি পড়ে নিও, বুঝো না? স্যার ওরা ফাঁকি স্যার, দেওয়ার জন্য স্যার, সত্যি কথা কি বলবো, কেন মিথ্যে অনেক কথা টিচার বলবো? আছে ওরা, বলতেছিলাম যে অনেক টিচার আছেন ওনারা নিজেরাই ভালো করে আমাদের ওই টেক্সট গুলো পড়তে পারেন না। অনেক আছে স্যার, আমি দেখছি। তোমার ভিতরে তো ওনারা এইগুলো তোমরাই তো পারবা না। যদি টেক্সট না পড়ো, তোমরা যখন টিচার হবা তখন কি করবা? আবার পড়বা টেক্সট তোমরা বলো? পড়বা? না স্যার। তাহলে তোমরাই যদি টিচার হও, তোমাদের মতো তো অধিকাংশ সামারি পড়েই পাশ করে ফেলে, দিয়ে বিসিএস কাটার হয়ে গেল, কলেজে টিচিং দিল, তারা কি আবার টেক্সট পড়াবে এসে? তারাও বলবো এই ফাঁকিবাজি করে না, পড়ো সামারি পড়ো দাও। হ্যাঁ, এতই যদি কঠিন হয় তাহলে টিচার হিসেবে নিয়োগ রেখে লাভ কি? যদি স্টুডেন্টদেরকে বলতে এটা খুব কঠিন, তোমরা পড়ো না, সামারি পড়ো নাও, তাহলে কিসের টিচার লাগবে বলো? সামারি তো সবাই পড়তে পারে। আমার টিচার হিসেবে তো আমার কাজই তো তোমাকে আমাদের এই জিনিসগুলো বোঝানো। টিচাররা এমন কিছুই বলে নাই, আমাদেরকে এটা অনেক সুন্দর করে বুঝাই দিছে আর বলছে যে বাসায় টেক্সটটা সুন্দর করে আরেকবার রিভাইজ দিতে। ওই তো বললাম যে এখানে টিচারের ব্যক্তিত্বকে প্রকাশ করে, বুঝলে না? কেউ আছে ফাঁকিবাজি, চা ছেড়ে হ্যাঁ দেয় যে স্যার, তোমরা পড়ে নিও। আর যারা আসলেই পড়াতে চায় তারা আগেই বলবেন এটা কঠিন, তোমাকে পড়াই দিবে, তারা বুঝিয়ে দিবে, তাদের কাজই তো পড়ায় দেওয়া, বুঝাই দেওয়া। তোমাকে কেন আমি বলতে যাবো যে এটা কঠিন, তোমার পড়ার দরকার নাই? এটা তো টিচার হিসেবে আমাকে আরো ছোট করা না, বলো? জি স্যার। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি তো পড়াবোই। এখন বাকিটা এখন কঠিন হোক সহজ হোক, তোমরা তো পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে অলরেডি, তোমাদের কেউ কেউ হয়তো বা ঘুমের দেশে চলে গেছো, তো আমি আর চাই না বিরক্ত করতে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার, স্যার। আসসালামু আলাইকুম।